যে শাসন ব্যবস্থা কয় প্রকার? তিন প্রকার শাসন ব্যবস্থা পড়েছিলাম: রাজতন্ত্র, অভিজাততন্ত্র আর গণতন্ত্র। এগুলোই মোটামুটিভাবে প্রসিদ্ধ। তো আজকে আমরা পড়ব অভিজাততন্ত্র। অভিজাততন্ত্র বলতে কি বোঝায়? অভিজাত অর্থ তো আমরা বুঝি এমন কিছু মানুষ যাদের আলাদা মর্যাদা আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা শ্রেষ্ঠত্ব আছে। যেমন আমাদের সমাজে আমরা কিছু মানুষকে বলে যে এরা এলিট শ্রেণী বা সুশীল, বলে না সুশীল, মানে মনে করা হয় যে তারা আলাদা একটা সম্মানের অধিকারী। যদিও বাংলাদেশের সংবিধানে এরকম কিছু নাই। সংবিধান অনুযায়ী সব মানুষ সমান, কারো মর্যাদা বেশি কারো মর্যাদা কম এরকম না গণতান্ত্রিক দেশে। তারপরও অঘোষিতভাবে মনে করা হয় যে কিছু মানুষ এরা হলো সুশীল। কিছু সাংবাদিক, শিক্ষিত মানুষ, এদেরকে সুশীল মনে করা হয়। বিশেষত যারা নাকি একটু বুদ্ধিজীবী, মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে দুই একটা কথা বলে, এদেরকে মনে করা হয় কি সুশীল। এদের কোনো কাজ টাজ নাই, এরা সবসময় সমালোচনা, সরকারের সমালোচনা, যেই সরকার থাকুক সুশীলদের কাজ হইল সমালোচনা। আর আওয়ামী লীগ যখন থাকবে তখন সুশীলরা কিছু আওয়ামী লীগের সমালোচনা করবে, বিএনপি থাকলে বিএনপির সমালোচনা করবে, এটাই হচ্ছে তাদের কাজ। কিন্তু প্রকৃতপক্ষে সুশীল হিসাবে তারাই আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে পারে যারা নাকি ইসলামের বিরোধী। ইসলামের বিরোধিতা করলে বামপন্থী টাইপের হইলে এরা হলো কি সুশীল। তো যখন নাকি দেশের অস্বাভাবিক কোনো পরিস্থিতি আসে, যেমন বর্তমান একটা পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতির সুযোগে এরা অনেক সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, যায়। এমনি এদের কোনো ভোট নাই বা কোনো কি নাই, শক্তি নাই। তো এটা হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ যাদেরকে আমরা অভিজাত মনে করি। তো অভিজাততন্ত্র নামে একটা তন্ত্র আছে, যেটার কথা হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা এটা সবার কাজ না, এটা বিশেষ কিছু ব্যক্তির কাজ। বিশেষ কিছু ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে যেটা বলতেছিলাম যে অভিজাততন্ত্র, তো অভিজাততন্ত্রের কথা হচ্ছে যে সমাজের একটা বিশেষ শ্রেণী যারা তারা রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র পরিচালনাটা সবার কাজ না, সবাই রাষ্ট্র পরিচালনা করবে না। এখন সেই বিশেষ শ্রেণীটা কে যে রাষ্ট্র পরিচালনা করবে? কোন শ্রেণীটা এই দায়িত্বটা পালন করবে বা কোন শ্রেণী এই রাষ্ট্র ক্ষমতায় বসবে? তো এটা নিয়ে সামন্তবাদ যারা বলে বা অভিজাততন্ত্রের যারা প্রবক্তা, তাদের বিভিন্ন ধরনের মতামত আছে। এক একজন এক এক রকম করে বলে। কেউ বলে যে যারা শিক্ষিত, শিক্ষার দিক থেকে যারা অভিজাত তারা রাষ্ট্র পরিচালনা করবে। কেউ মনে করে যারা বংশের দিক থেকে অভিজাত, কেউ মনে করে যারা ধর্মের দিক থেকে অভিজাত। এইভাবে তাদের ভিতরে আবার বিভিন্ন ধরনের মত আছে। আসল কথা হচ্ছে এই জায়গায় যে জোর যার মুল্লুক তার। যে শ্রেণীর ক্ষমতা আছে সে ক্ষমতায় বসবে, যার যে শ্রেণীর জোর আছে সে ক্ষমতায় বসবে। পৃথিবী ক্ষমতাটা এরকমই। আজকে বর্তমানে ছাত্ররা ক্ষমতায় বা তাদের পরামর্শে একটা কিছু লোক ক্ষমতায়। কেন? বর্তমানে যেহেতু তাদের জোরটা আছে। তো সবসময় ক্ষমতাটা হলো জোরের উপরে। যার ক্ষমতা আছে, জোর আছে, সেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। তো অভিজাততন্ত্রের এক একজনের এক এক মত, কিন্তু মত যাই থাক বাস্তবায়ন হবে কোনটা? যার জোর আছে তার। তো প্রথম একদল, এখানে 6 প্রকার করা হয়েছে অভিজাততন্ত্রকে। প্রথম হচ্ছে যে একদল মনে করে যারা শিক্ষা দীক্ষার দিক থেকে অভিজাত, যারা শিক্ষিত, এডুকেটেড পারসন, তাদের অধিকার আছে রাষ্ট্র পরিচালনা করার। আর যারা অজ্ঞ, মূর্খ, জ্ঞান বুদ্ধি নাই, তাদের রাষ্ট্র পরিচালনা করার কোনো ক্ষমতা নাই। তো এই কথাটা অ্যারিস্টটল এবং প্লেটো তাদের থেকেই এসেছে। কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত এমন মতবাদ কায়েম হয়নি
যে যারা শিক্ষিত তারা ক্ষমতায় যাবে, এটার বাস্তবায়ন ঘটে নাই। ঠিক আছে, শিক্ষা থাকলেই ক্ষমতায় যাওয়া যায় না, বরং রাষ্ট্র এই পর্যন্ত যারা পরিচালনা করেছে বেশিরভাগ জনই শিক্ষা দীক্ষার দিক থেকে ততটা অভিজাত ছিলেন না। তাহলে এটা হচ্ছে একটা মানে মানুষের আকাঙ্ক্ষা, এই মতবাদটা মানুষের তামান্না যে যারা শিক্ষিত তারা রাষ্ট্র পরিচালনা করবে। এটাকে কি বলে যে থিওরি, একটা শুধুমাত্র থিওরি, কিন্তু প্র্যাকটিক্যালে এটার প্রয়োগ করাটা আজও পর্যন্ত সম্ভব হয় নাই। দুই নম্বর অভিজাততন্ত্র হচ্ছে যারা এক শ্রেণীর লোক মনে করে বংশের দিক থেকে যারা অভিজাত তারা রাষ্ট্র পরিচালনা করবে, সব বংশের লোকেরা রাষ্ট্র পরিচালনা করবে না। এটাও জোরের উপরে কোনো বংশ যদি কোনো দেশে ওরকম কর্তৃত্ব লাভ করতে পারে তাহলে সেই বংশ রাষ্ট্র পরিচালনা করবে। যেমন বর্তমানে সৌদি আরবে একটা বংশ রাষ্ট্র পরিচালনা করছে, কারণ সৌদি আরব যখন স্বাধীন হয়েছে ওসমানী সালতানাত থেকে, তুরস্ক থেকে, তখন তাদের ভূমিকা ছিল, ফলে ও তাদের বংশে কি হচ্ছে, রাজা হচ্ছে। তো একটা বংশের ভিতরে ক্ষমতাটা কুক্ষিগত আছে। তো এটা হচ্ছে বংশীয় অভিজাততন্ত্র। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ বা রাজপুত এই বংশরা মনে করে যে তাদেরই রাষ্ট্র পরিচালনা করাটা উচিত। তো এটা হচ্ছে বংশীয় অভিজাততন্ত্র, যে একটা বংশ তারা কি করবে, রাষ্ট্র পরিচালনা করবে। তো বললাম যে এটা এমনিতেই হয়ে যাবে না, এটা যতক্ষণ পর্যন্ত ওই বংশের কর্তৃত্ব ক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়িত হবে। ভবিষ্যতে যদি কখনো সৌদি আরবে বিদ্রোহ হয়, কোনো বংশ যদি বিদ্রোহ করে, তাহলে পরবর্তীতে আবার ওই বংশের মধ্যে কী হবে, ক্ষমতা পালাবদল হবে। অনুরূপভাবে ইতিপূর্বে যারা বাদশাহী করেছেন, ওই বাদশাহীটাও অনেক ক্ষেত্রে এই বংশীয় অভিজাততন্ত্র। যেমন এই খেলাফতের পরে আব্বাসীরা কিছুকাল দেশ স্বাধীন করে দেশ পরিচালনা করেছে, বনু উমাইয়ারা কিছুকাল করেছে, এভাবে বংশীয় অভিজাত তাদের মধ্যে ছিল। দুইটা গেল। 3 নম্বর হচ্ছে ধর্মীয় অভিজাততন্ত্র। ধর্মীয় অভিজাততন্ত্র মানে ধর্মের দিক থেকে যারা অভিজাত তারা রাষ্ট্র পরিচালনা করবে। ইসলামের মধ্যে হলে যারা আলেম ওলামা তারা রাষ্ট্র পরিচালনা করবে, হিন্দুদের মধ্যে হলে যারা ঠাকুর, খ্রিস্টানদের মধ্যে যারা পাদ্রী তারা রাষ্ট্র পরিচালনা করবে। এটা হচ্ছে বংশীয় ধর্মীয় অভিজাততন্ত্র। এটাকে ইংরেজিতে বলে হচ্ছে থিওক্রেসি। থিওক্রেসি শব্দের অর্থ হচ্ছে, থিও মানে হচ্ছে স্রষ্টা, আর ক্রেসি মানে হচ্ছে কর্তৃত্ব। তো থিওক্রেসি মানে হচ্ছে স্রষ্টার কর্তৃত্ব, আল্লাহর কর্তৃত্ব বা স্রষ্টা। সব ধর্মেই স্রষ্টাকে স্বীকার করে, আল্লাহ বলুক আর যাই বলুক। তো স্রষ্টার কর্তৃত্বকে বলে থিওক্রেসি। তো এই মতবাদের সার কথা হচ্ছে যে রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর কর্তৃত্বের মাধ্যমে, স্রষ্টার কর্তৃত্বের মাধ্যমে, স্রষ্টার নির্দেশনা মোতাবেক, ইচ্ছা মোতাবেক। এখন স্রষ্টার ইচ্ছা কি, তার আইন কি, এটা কিভাবে জানা যাবে? তো আমাদের ইসলামের মধ্যে হলে তো খুবই সহজ, কোরআন এবং সুন্নাহর মধ্যেই সেখানে আল্লাহ কি চান, আল্লাহর বিধান কি, চুরি করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি কি, মদ পান করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি কি, কোন কাজটা বৈধ আর কোন কাজটা অবৈধ, কোন বিবাহ বৈধ কোন বিবাহ অবৈধ, সব বিষয়ে ইসলামের মধ্যে একটা দিক নির্দেশনা আছে, আল্লাহর আইন আছে। কিন্তু অন্য অন্য ধর্মে তো সেটা নাই। খ্রিস্টান ধর্মে তো কিভাবে মানুষ জানবে যে কোনটা আল্লাহর ইচ্ছা, কোনটা আল্লাহর আইন, কোনটা আল্লাহর কর্তৃত্ব? তো ওই সকল ধর্মে এই বিষয়টা একটা জটিলতার সৃষ্টি করবে। তো সেজন্য খ্রিস্টানরা এর সমাধান এইভাবে করেছে যে আল্লাহর ইচ্ছা কি এটা বলার অধিকার রাখে হচ্ছে পাদ্রী।
তাদের ধর্মগুরুরা। তো এখন ধর্মগুরুকে জিজ্ঞাসা করা হবে যে এই বিষয়ে আল্লাহ কি বলতে চান। তখন ধর্মগুরু সে একটা ধ্যান করে চিন্তা ফিকির করে যেটা বলবে সেটাই আল্লাহ তালার ইচ্ছা বা আল্লাহ তালার নির্দেশ বা আল্লাহ তালার আইন বলে, স্রষ্টার আইন বলে সেটা বিবেচিত হবে। এটা হচ্ছে খ্রিস্টানরা এই ফর্মুলা অবলম্বন করেছে। এর কারণ হলো যে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর যে কিতাব নাজিল হয়েছে এটার নাম কি? ইনজিল। তো ইনজিলের মধ্যে কোনো বিধিবিধান নাই। ইনজিল হচ্ছে পুরোটাই নসিহত, উপদেশমূলক গ্রন্থ। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নতুন কোনো ধর্ম নিয়ে পৃথিবীতে আসেন নাই। তিনি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে ধর্ম বা তাওরাতের যে বিধান সেটাকেই তিনি বাস্তবায়ন করার জন্য এসেছেন, তাওরাতকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন। তো ওনার উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের মধ্যে কোনো বিধান নাই, কারণ বিধান তো আগের নবীর যেটা সেটাই ছিল তাদের জন্য। তো এখন মূল কিতাব যেটা ইনজিল ওটার মধ্যেই বিধিবিধান নাই। এরপরে যেটা বিকৃত হয়েছে সেটা তো আরও, এটা আল্লাহ তালার কিতাব না, সেটা তো বলারই অপেক্ষা রাখে না। তো এখন খ্রিস্টানদের সামনে সমস্যা দাঁড়ালো যে তারা কিভাবে বুঝবে যে আল্লাহর নির্দেশ কী, স্রষ্টার নির্দেশ কী। তো তারা এই ফর্মুলা বের করেছে যে পাদ্রী যে সিদ্ধান্ত দিবেন সেটাই হচ্ছে স্রষ্টার সিদ্ধান্ত। ফলে আমরা আগেও বলেছি যে খ্রিস্টানদের মধ্যে পাদ্রী এবং বাদশাহ তাদের মধ্যে একটা ঝামেলা সবসময় থাকতো, কারণ দেশের আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র পাদ্রীর। কারণ পাদ্রী ধ্যান করে গবেষণা করে যেটা বলবে সেটাই আল্লাহর আইন বলে, স্রষ্টার আইন বলে বিবেচিত হবে এবং সেটাকেই মানতে বাধ্য থাকবে রাজা, বাদশাহ এবং সকল জনগণ। ফলে এটা একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ালো। এরপরে যখন পাদ্রীদের মধ্যে প্রবৃত্তির পূজা আরও বেড়ে গেল, তাদের মধ্যে ন্যায় নিষ্ঠা যখন আরও কমতে থাকলো, তখন দেখা গেল যে পাদ্রীর সুবিধা মতো যেটা তার খাহেশ ওই অনুযায়ী সে আইন করতে লাগলো, বলতে লাগলো এটা আল্লাহর আইন, এটা স্রষ্টার আইন। তো এরকম করতে করতে থিওক্রেসি যেটা, অর্থাৎ স্রষ্টার কর্তৃত্ব বলতে যেটাকে বোঝায়, যে মতবাদকে বোঝায়, এটা মানুষের কাছে ঘৃণিত হয়ে গেল। যে স্রষ্টার কর্তৃত্ব বা ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা এটা মানুষের কাছে ঘৃণিত হয়ে গেল। কেন ঘৃণিত হলো? যেহেতু এটার অপপ্রয়োগ করেছে কারা? খ্রিস্টান ধর্মের পাদ্রীরা। ফলে এক সময় খ্রিস্টানরা সিদ্ধান্ত নিল যে রাজনীতির সাথে বা রাষ্ট্র পরিচালনার সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মকে ধর্মর জায়গায় রাখো, ধর্মকে গির্জার ভিতরে রেখে দাও, এটা শুধু পাদ্রীরা পালন করবে, আর আমরা সপ্তাহে বা মাসে একদিন যে পালন করব, বছরে একদিন পালন করব। রাষ্ট্র পরিচালিত হবে জনগণের ইচ্ছা মোতাবেক, গণতন্ত্র যেটাকে বলে। জনগণ যা চায়, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণ যেভাবে চায় সেভাবে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু ধর্মের কোনো অংশ থাকবে না রাষ্ট্র পরিচালনার মধ্যে। এই কথাটা কেন আসছে? যেহেতু ধর্মের অপব্যবহার করেছে পাদ্রীরা। পাদ্রীরা কেন করেছে বা এটা করার সুযোগ তারা কেন পেল? যেহেতু তাদের কিতাবে, তাদের ধর্মগ্রন্থে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না, দিক নির্দেশনা ছিল না, সেজন্য। তো সেখান থেকেই থিওক্রেসিটা মানুষের কাছে ঘৃণিত হতে লাগলো বা ঘৃণিত হয়েছে এবং মানুষ সেটাকে বর্জন করেছে। ফলে এরকম কথা ইসলামের ভিতরেও আসতে লাগলো যে ইসলামের মধ্যে থিওক্রেসি নাই। কিন্তু এখন প্রশ্ন হলো যে ইসলামে থিওক্রেসি আছে কি নাই? এই যে তাওহিদ সাহেব, আপনার ওই প্রশ্নের মতো যে মৌলবাদ আছে না নাই, ইসলামের মধ্যে থিওক্রেসি আছে না নাই বলেন? থিওক্রেসি মানে স্রষ্টার কর্তৃত্ব। এখন কেউ যদি বলে যে ইসলামে থিওক্রেসি নাই, তার অর্থ দাঁড়াবে ইসলামে স্রষ্টার কর্তৃত্ব নাই, মানে আল্লাহর কর্তৃত্ব নাই। তাহলে আল্লাহর কর্তৃত্ব নাই,
এটা কি ইসলাম বলে? বরং ইসলাম তো কি বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে শাসন একমাত্র আল্লাহর, বিধান একমাত্র আল্লাহর, রাষ্ট্র পরিচালিত হবে একমাত্র আল্লাহর নির্দেশে, দেশ চলবে একমাত্র স্রষ্টার নির্দেশে। তাহলে ইসলামে থিওক্রেসি নাই, এই কথাটা সঠিক নয়, বরং অবশ্যই স্রষ্টার কর্তৃত্ব আছে, এবং এটাই একমাত্র ইসলাম সমর্থন করে যে রাষ্ট্র পরিচালিত হবে স্রষ্টার কর্তৃত্ব মোতাবেক। হ্যাঁ, থিওক্রেসির যে রূপ দাঁড় করিয়েছে খ্রিস্টানরা, যে বিকৃত রূপ খ্রিস্টানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, ওটা ইসলামের মধ্যে নাই। বুঝে আসছে কথা? শাব্দিক অর্থে এবং পারিভাষিক অর্থে থিওক্রেসি যেটাকে বলে, সেটা অবশ্যই ইসলামের ভিতরে আছে, এবং ইসলাম সেটাকে শুধু সমর্থনই করে না, বরং প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং ফরজ হচ্ছে থিওক্রেসিকে প্রতিষ্ঠিত করা, মানে আল্লাহর কর্তৃত্বকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন খলিফা স্বরূপ, তার প্রতিনিধি স্বরূপ। তো মানুষ হচ্ছে স্রষ্টার খলিফা, খলিফা প্রতিনিধি, মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর শাসন পৃথিবীতে মানুষ প্রতিষ্ঠিত করবে। এজন্য প্রত্যেকটা মানুষ সে স্রষ্টার খলিফা, সে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই দুনিয়াতে এসেছে বা আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছে। এটা অবশ্যই ইসলামের ভিতরে আছে। কিন্তু থিওক্রেসির যে বিকৃত রূপ, যেটা স্বরূপ, যেটা নাকি খ্রিস্টানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং ইহুদিদের দ্বারাও হয়েছে, হিন্দুদের দ্বারাও হয়েছে। হিন্দুদের মধ্যেও এমন ছিল যে হিন্দু থিওক্রেসি মানে সেখানে স্রষ্টার কর্তৃত্ব কিভাবে প্রতিষ্ঠিত হবে, তো যারা নাকি ঠাকুর, ধর্মগুরু, তারা কি করত, মন্দিরে যে তাদের যে জায়গা আছে ওখানে যে ধ্যান করত, ধ্যান করার পরে সে বলতো যে হ্যাঁ, এই ক্ষেত্রে আল্লাহর বিধান হচ্ছে এটা, স্রষ্টার বিধান হচ্ছে এটা। তো ওই ধরনের বিকৃত থিওক্রেসি ইসলামের মধ্যে নাই। কিন্তু প্রকৃত থিওক্রেসি যেটা শাব্দিক এবং পারিভাষিক অর্থে, ওই থিওক্রেসি অবশ্যই ইসলামের মধ্যে আছে। তাহলে এইটা আমাদের পার্থক্যটা বুঝতে হবে। থিওক্রেসিটা এখন হচ্ছে একটা গালি, এটা যারা গণতন্ত্র মনস্ক তারা এটাকে গালি হিসাবে ব্যবহার করে। তো গালিটা কোত্থেকে হয়েছে, যেহেতু কি করেছে তারা এটাকে অব্যবহার করেছে। অনুরূপভাবে দেখেন ফেসিস্ট, আমরা ফেসিস্ট বলতে কি বুঝি, একটা গালি বুঝি না, কিন্তু ফেসিস্ট কিন্তু একটা দলের নাম। আজকে যেমন আওয়ামী লীগ একটা দলের নাম, বা জামাত শিবির একটা দলের নাম, ফেসিস্টও একটা দলের নাম। কিন্তু তাদের আচার আচরণ এতটাই খারাপ হয়েছে জনগণের সাথে, যার ফলে সেটা একটা গালি হয়ে গেছে। এখন আপনাকে যদি কেউ বলে ফেসিস্ট, তাহলে আপনি গালি হিসাবে নেবেন। কিন্তু শুরুতে একটা দল তারা নিজেদেরকে ফেসিস্ট নামেই আত্মপ্রকাশ ঘটিয়েছে, দলের নামকরণ করেছে। ঠিক যেটা উদাহরণ দিলাম যে জামাত শিবির একটা গালি ছিল একটা সময়, আওয়ামী লীগ মানে কিভাবে গালি হয়েছে, কেউ চুরি করছে তা আওয়ামী লীগ তারা বলে দিয়েছে তুমি জামাত শিবির, কেউ ডাকাতি করছে, ধর্ষণ করছে, বলে দিয়েছে কি তুমি জামাত শিবির। তো আসলে খারাপ জায়গায় এটাকে ব্যবহার করতে করতে ওটা একটা গালি হয়ে গেছিল। এখন আবার আওয়ামী লীগ, ওইটা আওয়ামী লীগরা ইচ্ছাকৃতভাবে গালি বানিয়েছে, আসলে কিন্তু মানুষ জামাত শিবিরকে গালি হিসাবে দেখে না। অনুরূপে বর্তমান যুগে আওয়ামী লীগ খারাপ কাজ করতে করতে এখন মানুষ কি বলে, তুমি আওয়ামী লীগটা মানুষ, তো মানুষের বিপরীতে আওয়ামী লীগকে দাঁড় করিয়েছে। আবার যে আওয়ামী লীগের দোসর এটা বললে এখন মানুষের জানের জন্য হুমকি হয়ে যায়, ঠিক আছে না? অনুরূপভাবে দেখেন জঙ্গি, জঙ্গি শব্দটা এখন গালি, কিন্তু আপনি এটা শাব্দিক অর্থ কি দেখেন, যোদ্ধা। তাহলে আপনাকে যদি কেউ বলে যে আপনি জঙ্গি, হাকিকি অর্থে, শাব্দিক অর্থে এবং আবিধানিক অর্থে এটা দূষণীয় কিছু না, বরং এটা প্রশংসার, যে আমি একজন যোদ্ধা। তো মুক্তিযোদ্ধা হওয়ার জন্য তো মানুষ লাখ লাখ টাকা খরচ করে এটার সনদ তালাশ করে। তো প্রত্যেকটা মুক্তিযুদ্ধই তো একটা জঙ্গি, যেটা বাংলাতে আপনি বলতেছেন যোদ্ধা, যোদ্ধা মানে কি মুক্তিযোদ্ধা। তো যোদ্ধা যেটাকে আপনি বাংলায় বলতেছেন মুক্তিযোদ্ধা, ওইটারই তো উর্দু হচ্ছে জঙ্গি। কিন্তু গালির জায়গায় সেটাকে ব্যবহার করার কারণে এখন আপনাকে কেউ যদি বলে জঙ্গি, তাহলে আপনি নিজেকে ওইটার থেকে পবিত্র করার জন্য উঠে পড়ে লেগে যান, কিন্তু বাস্তবিক অর্থে এটা কিন্তু গালি না।
প্রত্যেকটা সেনাবাহিনী যারা নাকি কি করে, যুদ্ধ করে, প্রত্যেকটা সেনাবাহিনী কি জঙ্গি। আফগানিস্তানে এরা জঙ্গি, নিজেদেরকে গর্ব করে কি বলবে জঙ্গি, কিন্তু আফগানিস্তানের ওই দলটাকে যেহেতু আমেরিকারা সন্ত্রাসী হিসাবে সারা পৃথিবীতে পরিচিত করিয়ে দিয়েছে, ফলে ওই জঙ্গি শব্দটা যেটা তাদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছিল, ওই শব্দটা এখন ওরা গালি হিসাবে বানাইয়া দিচ্ছে। কিন্তু এখন আবার মানুষ বুঝতে শিখেছে, অপপ্রচার করতে 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 এক সময় এখন এটা মানুষ আর কিছু মনে করে না যে জঙ্গি, মনে করে গেল ফাও জিনিস। এক সময় 2000 যখন আফগানিস্তানে আমেরিকা আক্রমণ করলো, তখন এটাকে মানুষ কি মনে করতো, অনেক খারাপ মনে করতো। অনুরূপভাবে দেখেন তালিবান, তালিবান অর্থ কি? ছাত্র। বর্তমানে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি এবং স্কুলের ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, এই ধরনেরই একটা আন্দোলন হয়েছিল আফগানিস্তানে। ছাত্ররা যখন সবাই পারছিল না, তখন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হওয়ার ফলে সেটা সফল হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে। তো সেখান থেকে ওই ছাত্ররা ক্ষমতা নেয় বা ক্ষমতায় আসে। ওই ছাত্রকে কোনো গালি, তালিবান এটা তো কোনো গালি না, বরং এটা হচ্ছে একটা শ্রেণীর নাম, ছাত্র। যেমন বাংলাদেশে এখন ছাত্ররা ক্ষমতায় আছে, সেম ঘটনাই কিন্তু এখানে করছে। আফগানিস্তানে যেটা করছে এখানে সেটাই করছে। এখন ছাত্ররা ক্ষমতায় আছে। তো এখন ছাত্ররা ক্ষমতায় আছে, এখন যারা ছাত্র না এরাও এখন নিজেরা ছাত্র বলে দাবি করতেছে, যেহেতু এরা ক্ষমতায় আছে। কিন্তু যদি এরা কোনো মন্দ কাজ করে বিতর্কিত হয়ে যায়, তখনই আবার যেমন যখন আওয়ামী লীগ সরকার আন্দোলনকে দমন করতে চাইলো, তখন এরা বাড়ি বাড়ি খুঁজতো যে ছাত্র আছে নাকি। তখন যে ছাত্র সেও বলতো না আমি না ছাত্র না, ঠিক না? ঘরে ঘরে যে তালাশ করছে আওয়ামী লীগরা যে এইখানে এই বাড়িতে ছাত্র আছে কিনা, ভার্সিটির ছাত্র আছে কিনা। তখন যে ছাত্র সেও নিজেকে লুকানোর চেষ্টা করেছে, আর এখন যে ছাত্র না সেও নিজেকে ছাত্র হিসাবে প্রকাশ করার চেষ্টা করবে। তো ওই তালিবান যখন আফগানিস্তানের ক্ষমতায় আসলো, তারা রাষ্ট্র পরিচালনা করলো, তখন আমেরিকার সাথে যখন তাদের সমস্যা হলো, তখন আমেরিকা তাদেরকে সন্ত্রাসী হিসাবে দেশে বিশ্বের মধ্যে পরিচিত করে দেওয়ার চেষ্টা করলো। তখন সেখান থেকে তালেবান শব্দটা অনেক অংশে গালি হিসাবে বা একটা অপবাদ হিসাবে ব্যবহৃত হচ্ছে। না হলে শাব্দিক অর্থে তালেবান হইতে সমস্যা কি? প্রত্যেকটা ছাত্রই তো তালিবান আরবি অর্থে, এবং পারিভাষিক অর্থে যে পড়াশোনা করে সেই ছাত্র, কোনো সমস্যা নেই। অন্যভাবে আল কায়দা এটাও একটা গালি, কিন্তু এটা একটা সংগঠন আফগানিস্তানে। এই সংগঠন রাশিয়াকে বিতাড়িত করেছে যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমেরিকা তাদেরকে সাপোর্টও করেছে, সমর্থনও করেছে। ততক্ষণ পর্যন্ত আল কায়দা এটা একটা প্রশংসার জিনিস ছিল, কিন্তু যখন আমেরিকার সাথে তাদের দ্বন্দ্ব হলো, তখন আমেরিকা এই সংগঠনটাকে এমনভাবে পচাইছে যে এই নামটাই কি হয়ে গেছে, এখন একটা গালি হয়ে গেছে। বুঝে আসছে কথা? তো এগুলো হচ্ছে যে অপপ্রচারের কারণে অনেক সময় ভালো জিনিসও খারাপ হয়ে যায়। সেইভাবে মৌলবাদ শব্দটা, মানে মৌলবাদ শাব্দিক অর্থে এবং আবিধানিক অর্থে উভয় দিক থেকে এটা একটা প্রশংসার বিষয়। মৌলবাদ অর্থ হচ্ছে খাঁটি, যে কোনো বিষয়ে যে নাকি খাঁটি ভূমিকা পালন করে, ভেজাল নাই, খাঁটি মুসলমান বা খাঁটি হিন্দু, সে হচ্ছে মৌলবাদ। কিন্তু তারা এটাকে যেভাবে চিত্রায়িত করতে চায় যে যারা নাকি সন্ত্রাস, এরা হচ্ছে মৌলবাদ। যাই হোক, তো এখান থেকে আসলো যে থিওক্রেসিটাও এরকম একটা গালি হয়ে গেছে। কিন্তু আসলে এটা শব্দটা শাব্দিক অর্থেও পারিভাষিক অর্থেও এটা একটা ভালো জিনিস, এবং ইসলামের ভিতরেও এটার স্থান আছে। এটা সামনে আসবে, ডেমোক্রেসি মানে তো গণতন্ত্র, এই আলোচনা আমরা সামনে করব। আচ্ছা, এই গেল অভিজাততন্ত্রের 3টা শ্রেণী আমরা দেখলাম। থিওক্রেসি সম্পর্কে এখানে আরও বিস্তারিত আলোচনা হজরত করেছেন। খ্রিস্টানদের থিওক্রেসি, তাদের কি মতবাদ ছিল, কাফফারার মতবাদ ইত্যাদি আপনারা পড়বেন। এখানে খ্রিস্টানদের ধর্মীয় অনেক রীতিনীতি বা আচার অনাচারের কথা এখানে তুলে ধরা হয়েছে, আপনারা এটা পড়ে নেবেন। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে 4 নম্বরের অভিজাততন্ত্র। চতুর্থ অভিজাততন্ত্র হচ্ছে সামন্ততন্ত্র। কি নাম?
সামন্ততন্ত্র, এটার খোলাসা হচ্ছে, সামন্ততন্ত্রের খোলাসা হলো জায়গিরদারি। এই প্রথাটা, জায়গিরদারি প্রথা আমাদের এদিকেও ছিল, ভারতীয় উপমহাদেশেও ছিল। তো সামন্ততন্ত্র হচ্ছে যে পৃথিবীতে রাষ্ট্র পরিচালিত হয় বা রাজা এবং প্রজার সম্পর্ক হয় জমিনকে কেন্দ্র করে, জমিন ভূমিকে কেন্দ্র করে। বর্তমানে আমরা দেখি যে ভূমি, এই ভূমিকে আমরা অনেকভাবে কাজে লাগাই, এখানে বিল্ডিং উঠাই, কিন্তু এক সময় এগুলো বিল্ডিং ছিল না। যার যত বেশি জমি সে তত কি ধনী, এমনটাই ছিল। যত জমির মধ্যে শুধু মানুষ চাষ করতে পারত, তখন তো কলকারখানাও ছিল না, তারপরে বিল্ডিংও ছিল না, তখন ছিল শুধু কি চাষাবাদ। তো যার যত বেশি জমি, যত বেশি চাষাবাদ করতে পারে সে তত বেশি শক্তিশালী। এখন মনে করেন ময়মনসিংহ অঞ্চলে একজনের অনেক জমি আছে কিন্তু সে চাষ করে, আর ঢাকার গুলশানে খুব বেশি জমি নেই, 10 কাঠা জমির উপরে একটা বিল্ডিং আছে। কে বেশি বড় লোক এখন? যে গুলশানে যার একটা সুন্দর বাড়ি আছে, ওই এক বাড়ির সমান ময়মনসিংহে 100 বা 100 বিঘাও কিনা সমান না গ্রামগঞ্জে। তো কিন্তু আগে এক সময় তো বিল্ডিং টিল্ডিংয়ের বিষয় ছিল না, চাষি জমি যার যত বেশি সে তত বেশি শক্তিশালী বা ধনী ছিল। তো এই মতবাদের খোলাসা কথা হচ্ছে যে ভূমিকে কেন্দ্র করে রাজা এবং প্রজার সম্পর্ক। অতএব এই পুরা পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই পুরা পৃথিবীর ভূমির মালিক, তো আল্লাহ হচ্ছেন এর মালিক। এরপরে যিনি রাজা হন তিনি আল্লাহর পক্ষ থেকে রাজা হন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সে এই রাষ্ট্রের জমির মালিকানাগুলো পেয়েছেন। অতএব আল্লাহ তাআলার পরে এই জমির গরুর মালিক হচ্ছেন রাষ্ট্র, সরকার প্রধান বা রাজা। রাজা এই পৃথিবীর মালিক। তো প্রথম দিক থেকে আল্লাহ হচ্ছেন এগুলোর মালিক, বাদশাহ হলো প্রজা। এরপরে বাদশাহ যখন এটার মালিকানা পাইল তখন বাদশাহ হচ্ছে রাজা। এখন বাদশাহ এই জমিগুলো বিভিন্ন মানুষকে বন্টন করে দিবেন যে এই 100 বিঘা তোমার, এই 100 বিঘা তোমার। তাহলে এই ক্ষেত্রে বাদশাহ হলেন রাজা, আর যাকে এই 100 বিঘা দেওয়া হয়েছে সে হচ্ছে এর প্রজা। এখন এই 100 বিঘা যাকে দেওয়া হলো তিনি আবার এই 100 বিঘা থেকে 10 বিঘা তাকে দিলেন। এখন তিনি হচ্ছেন 100 বিঘার রাজা মালিক, আর সে হচ্ছে তার কি প্রজা। এখন ওই 10 বিঘা থেকে তিনি আবার এনতে 5 বিঘা আরেকজনের দিলেন, তাহলে তিনি হচ্ছেন এই 10 বিঘার রাজা, আর ওই 5 বিঘা যে নিল সে হচ্ছে কি প্রজা। এইভাবে সিস্টেমটা চলতে থাকবে। মানে এক দেশে একাধিক শাসক, একাধিক রাজা, দেশের ভিতরে দেশ, এই সিস্টেমটা তাদের ভিতরে চলতেছিল। এটাকে অভিজাততন্ত্রের ভিতরে কিভাবে নামকরণ করা হলো? এটাকে অভিজাততন্ত্রের ভিতরে পড়ে। অভিজাততন্ত্র তো আমরা দেখেছি যে যারা নাকি একটা বিশেষ একটা শ্রেণী তারা রাষ্ট্র পরিচালনা করবে। তো অভিজাততন্ত্রের ভিতরে এই সামন্ততন্ত্র কিভাবে ঢুকলো? তো অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা তারা সামন্ততন্ত্রকে সাধারণত এটার ভিতরে, অভিজাততন্ত্রের ভিতরে অন্তর্ভুক্ত করেন না, কিন্তু আমাদের লেখক তিনি অন্তর্ভুক্ত করেছেন এই দৃষ্টিকোণ থেকে যে অভিজাততন্ত্রের ভিতরে তিনি বলেছেন যে সমাজের একটা শ্রেণী রাষ্ট্র পরিচালনা করা, এটাকে বলা হয় অভিজাততন্ত্র, বিশেষ একটা শ্রেণী, অভিজাত শ্রেণী। এখন অনেক সময় এটা এমন হয় যে রাষ্ট্র পরিচালনা করছে একজন, কিন্তু তার পিছনে একটা শ্রেণী কাজ করছে। এটা অদৃশ্য শ্রেণী, দৃশ্যমান হচ্ছে না, কিন্তু ভেতরে কলকাঠি নাড়ছে একটা শ্রেণী। তা এটাকে উনি অভিজাততন্ত্র হিসাবে অভিহিত করেছেন। এটার উদাহরণ হচ্ছে ব্যুরোক্রেসি। ব্যুরো মানে হচ্ছে কি? ব্যুরো মানে হচ্ছে সরকার, আর ক্রেসি মানে হচ্ছে শাসন। তো আমরা যেটাকে বলি হচ্ছে আমলাতন্ত্র। আমলা বুঝেন? হ্যাঁ, আমলা হচ্ছে সচিবালয়ে যারা কাজ করে, সেক্রেটারিয়েটে যারা কাজ করে,
সচিবালয়ে যারা থাকে, হ্যাঁ, তো রাষ্ট্র আসলে চালায় কে? রাষ্ট্রমন্ত্রী চালায় না। মন্ত্রী কি, যেমন মনে করেন একজন কৃষিমন্ত্রী, জীবনে কোনো দেশে কৃষি কাজ করেছে না কৃষি সম্পর্কে সে পড়াশোনা করেছে, তাহলে সে কিভাবে কৃষি মন্ত্রণালয় চালাবে? আবার মনে করেন শিক্ষামন্ত্রী, তো ওরকম শিক্ষা দীক্ষা না থাকলেও সে শিক্ষামন্ত্রী। মনে করেন যে একজন আজকে হচ্ছে যোগাযোগ মন্ত্রী, কালকে আবার সে শিক্ষামন্ত্রী, আবার কিছুদিন পরে সে অর্থমন্ত্রী। তাহলে এক ব্যক্তি সে এতগুলো মন্ত্রীর দায়িত্ব কিভাবে পালন করে? সে কি না রেল যোগাযোগ সম্পর্কে তার কোনো জ্ঞান আছে, না তার অর্থনীতি সম্পর্কে জ্ঞান আছে, না শিক্ষা সম্পর্কে তার এত জ্ঞান আছে? আসলে মন্ত্রী তো এগুলো চালায় না, চালায় কে? সচিব। সচিবের জ্ঞান আছে এগুলো পরিচালনার বিষয়। এখন সচিবেই এই সব কিছু পরিচালনা করান। এই জন্য সচিবটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সচিব যদি চায় যে সরকারকে ডুবাইতে, তাহলে সচিব সরকারকে ডুবাই দিতে পারে। কিভাবে ডুবাবে? যে সরকারকে সে সরকারের মতে থেকেই সরকারকে যদি সে ভুল সিদ্ধান্ত দেয়, সঠিকটা না বুঝায়, যেমন সরকারে বলল যে হ্যাঁ আপনি কি করেন, আরও গুলি করতে থাকেন, মানুষ মারতে থাকেন, শেখ হাসিনারা যারা এই বুঝ দিছে, বা পুলিশরে মারতেছে, পুলিশরে এমনভাবে উগ্র করে দিল যে পুলিশ একেবারে বিল্ডিংয়ের সানসেটের উপরে উঠে এরপরে গুলি করতেছে। এতে করে কি হইল? সরকারের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হলো। তো অনেক সময় সচিবরা সরকারের পক্ষ নিয়েই এমন কাজ করায় যেটা সরকার পড়ার জন্য কি হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। আবার সচিব যদি ভালো হয় তাহলে সরকারকে ভালো পরামর্শ দিয়ে রাষ্ট্রকে ভালোভাবে পরিচালিত করে। আর শেখ হাসিনার ক্ষেত্রে আবার এমন না যে ভুল সিদ্ধান্তগুলো সচিব দিছে, হ্যাঁ নিজেই দিছে। যেমন মনে করেন এই যে কি বলে কোটা, এখন কোটার বিষয়টা যদি কোনো সচিব খারাপ হয়ে তাকে সিদ্ধান্ত দিত যে আপনি কোটাটা বাদ করে দেন, তো এটাই তার বড় শত্রু হিসেবে পরিগণিত হতো। কিন্তু এটা কেউ তার এই বুঝ দেয় না, সে নিজেই এই বুঝ নিছে তার নিজের ক্ষোভ থেকে। যখন সে 2018 সালে কোটা বাতিল করছে আন্দোলনের কারণে, তো এবার যখন সে ক্ষমতায় আসছে তখন তার অহংকার এবং দম্ভ খুব বেড়ে গেছে। সে ভাবছে যে এবার আমাকে আর ঠেকাবে কে? তো এবার সে চিন্তা করছে তারেক রহমানের বিদেশ থেকে দেশে আইনা তাকে শাস্তি দিবে। এই জন্য এবার ক্ষমতা আইসাই মানে সে আর কোনো কিছু মনে করতেছিল না। ফলে সে নিজেই ইচ্ছা করেই সমাধানকৃত একটা বিষয়, নিষ্পত্তি হয়ে গেছে যে বিষয়, যেটাকে সে নিজেই সংসদের দ্বারা বাদ করছে, সে নিজের ক্ষোভ থেকে, অহংকার থেকে সে আবার ওইটাকে উঠাইয়া সে এটাকে কী করলো, এটাই তার পতনের কারণ হইল। তো সচিবরা যখন নাকি খারাপ হয় তখন সরকারকে এ ধরনের কিছু ভুল সিদ্ধান্ত দেয়, ফলে সরকারের পতন ঘটে। তো শেখ হাসিনার আমলে দেশটা পরিচালনা করছে আওয়ামী লীগও করে নাই, তার দলও করে নাই, পরিপূর্ণভাবেই সে ছিল আমলাতান্ত্রিক, মানে দলীয় মজবুত কিছু আমলা সে রেখেছে, বিশ্বস্ত। অন্য সরকার এটা করতে পারে না। যেমন বিএনপির আমলে, বিএনপি যখন ক্ষমতায় ছিল 96 আগে যখন সে ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগ যখন আন্দোলনের ডাক দিছে, তখন ওই মখা আলমগীর, যে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের বর্তমান এই শেষ সময়ে, অর্থাৎ 2009 সালের পরে, সেই মখা আলমগীর কী করলো, সে ছিল সচিব। তো আওয়ামী লীগের ওই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে তার নেতৃত্বে সচিবদের বড় একটা দল বিএনপির সাথে কী করলো, বিএনপির বিরুদ্ধে, সরকারি কর্মকর্তা তারা বিএনপির বিরুদ্ধে মাঠে এসে তারা দাঁড়ালো। এখন সচিবরা যদি সরকারের বিরুদ্ধে হয়ে যায় তাহলে সরকার কিভাবে টিকবে? তো বিএনপির আমলে বা বিএনপির যারা সচিব তারা কিন্তু বিএনপিপন্থী ছিল না, কিন্তু শেখ হাসিনা তার প্রত্যেকটা সেক্টরকে এমনভাবে সেট করছে যে কোনো ক্ষেত্রেই তার বিরোধী কেউ নাই। একটা সচিব এই পর্যন্ত তার কোনো বিরোধিতা করে নাই, পদত্যাগ করে নাই, কোনো একটা বিচারপতি করে নাই, শুধু এসকে সিনহা একজন ছাড়া। কোনো একজন সেনাবাহিনী তার বিপক্ষে দাঁড়ায় নাই, কোনো একজন পুলিশ তার বিপক্ষে দাঁড়ায় নাই। প্রত্যেকটা সেক্টরে তার ছিল একেবারে কঠোর থেকে কঠোর নিয়ন্ত্রণ। এটা অন্য কোনো দল দ্বারা ইতিপূর্বে সম্ভব হয় নাই, ভবিষ্যতেও হবে না। এই যে এখন ডক্টর ইউনূস দেশ চালাচ্ছে, একজন সচিবও কিন্তু তার না।
বেশিরভাগগুলো এখন বিএনপির, বেশিরভাগগুলো এখনও আওয়ামী লীগের, আর নতুন যেটি নিয়েছে এগুলো হচ্ছে বিএনপি জামাতের। সে রাষ্ট্র পরিচালনা তার ইচ্ছা মতো করতে পারবে না বিএনপি জামাত ছাড়া, বিরোধী দল ছাড়া। তাদের ইচ্ছা মোয়াফেক যতদিন সে থাকবে ততদিন সে টিকবে, এরপরে তার খবর আছে, সে ব্যর্থ হবে, তাকে ব্যর্থ করবে পদে পদে। এই যে আজকে দেখেন ট্রাফিক নেই রাস্তায় একটাও, কারণ কি? কারণ এই সরকারের তো কোনো দল নাই, কোনো ট্রাফিকদের মধ্যে ডক্টর ইউনূসের কোনো লোক নাই যে তার কথায় কেউ রাস্তায় নামবে, পুলিশের ভিতরেও নাই যে তার কথায় কেউ তাকে রাখার জন্য আন্তরিকভাবে কেউ কাজ করবে, এমন কেউ নাই। একমাত্র আছে কিছু ছাত্র সমাজ। এই জন্য ওই যে ওদিন যখন আনসারদের সাথে গ্যাঞ্জাম হইলো, কোনো পুলিশ গেছে? যায় না। আওয়ামী লীগের আমলে কোনো একটা গ্যাঞ্জাম হওয়ার আগে শেখ হাসিনা কওয়ার আগেই পুলিশ মাঠে উপস্থিত, কারণ সব হলো তার দলীয়, সে এটাকে এমন সুন্দরভাবে সেট আপ দিছে। কিন্তু এখন ডক্টর ইউনূসের এই সরকারের সাথে কারো কোনো স্বার্থ জড়িত না, বিএনপির কোনো স্বার্থ নাই, বিএনপির কোনো লোক নাই ওখানে, বিএনপির কোনো দরদ নাই এই সরকারের প্রতি, জামাতেরও নাই, কারো নাই। একমাত্র ছাত্রদের আছে, যেহেতু ছাত্রদের প্রতিনিধিরা ওখানে আছে, মানে তাদেরই ক্ষমতা। এই জন্য গ্যাঞ্জাম হলে এখন তাদের যেতে হয়, পুলিশ যাবে না, কারণ পুলিশের স্বার্থ নাই। তা আওয়ামী লীগকে টিকানোর জন্য পুলিশ কেন এত আগ্রহী? কারণ বেনজিরের সকল স্বার্থ শেখ হাসিনার সাথে জড়ায় গেছে, হারুনের সকল স্বার্থ শেখ হাসিনার সাথে জড়ায় গেছে। তো সে প্রত্যেককে নিজের সাথে জড়িত করছে, জড়িত করার ফলে এখন সবাই বাধ্য শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে, সচিবগুলাও এইভাবে বাধ্য হয়ে গেছে। তো এইটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে যদি আমরা দেখি তাহলে সচিবদের দ্বারা দেশ পরিচালিত হয়েছে। তো এইটাও একটা কি বলে অভিজাততন্ত্র, যে রাষ্ট্র চালাচ্ছে একজন, কিন্তু আসলে তার পেছনে সে চালাচ্ছে না, তার পিছনে একটা শ্রেণী আছে। যেমন সচিব শ্রেণী, যদি কোথাও এরকম হয় যে সচিবরাই দেশ চালাচ্ছে, পাকিস্তানে হলো সেনাবাহিনীরা চালায় সব কিছু, সেনাবাহিনীদের যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের সাথে সরকারের সাথে সেনাবাহিনীর ভালো সম্পর্ক, সরকার থাকতে পারবে। যেই সেনাবাহিনীর সাথে ইমরান খানের বিরোধ দেখা দিল, সরকার পাল্টাতে বাধ্য। আর বাংলাদেশে হচ্ছে এই যে সচিবালয় এরকম। তো উনি আমাদের লেখক হাফিজাহুল্লাহ, তিনি অভিজাততন্ত্রের ভিতরে এই শ্রেণীটাকে অন্তর্ভুক্ত করেছেন যে আমলাতন্ত্র এটাও একটা অভিজাততন্ত্র, কারণ এটাও একটা শ্রেণী রাষ্ট্রকে পেছনে থেকে চালাচ্ছে। তো সেই হিসাবে এখন আপনি মিলান যে বাদশাহ যখন মনে করেন 100 মানুষকে দেশের সারা জমিন দিয়ে দিছে যে তোমরা এই 100 জন মানুষ ভাগ ভাগ করে এই সারাটা জমিন তোমরা নিয়ে নাও, ভূমিটা তোমরা নিয়ে নাও। তো এখন এই রাষ্ট্র পরিচালনা হবে মূলত 100 মানুষের মাধ্যমে। ওই 100 মানুষ যা বলবে বাদশা সেটা মানতেই বাধ্য। তো এখানে যদিও আমরা বাহ্যিকভাবে দেখি যে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বাদশা, কিন্তু রাষ্ট্র চলতেছে ওই 100 জমিদারের ইচ্ছা মোয়াফেক। তো এই জন্য এটা অভিজাততন্ত্র, কারণ ওই একটা শ্রেণী ওই 100 মানুষের মাধ্যমেই, ভূমি মালিকদের মাধ্যমেই বা তাদের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। বুঝে আসছে কথাটা যে এটা কীভাবে সামন্ততন্ত্রের ভিতরে ঢুকলো? আচ্ছা, এখন আসেন যে এই সামন্ততন্ত্রটা পৃথিবীর মধ্যে কেমনে আসলো। এটা মূলত ইউরোপের একটা কালচার ছিল, যে ইউরোপের মধ্যে তাদের বিভিন্ন দেশে পারস্পরিক দ্বন্দ্ব চলছিল। এক শহরের সাথে আরেক শহর, এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ বিগ্রহ চলে আসছিল। যুদ্ধ করতে করতে এখন রাজা বাদশাদের এই যুদ্ধের খরচ বহন করতে তারা হিমশিম খাচ্ছিল যে কিভাবে এটার খরচ বহন করবে। তো বাদশা একসময় চিন্তা করলো যে এই খরচ বহন করার একটা সুন্দর সিস্টেম সে বের করলো। সিস্টেমটা কি? যে সে কিছু মানুষকে রাষ্ট্র দিয়ে দিল, যে ভূমিগুলো আমি এই তোমাদের 100 জনকে দিয়ে দিলাম, তোমরা ভাগ করে নাও, এই ভূমিগুলো তোমরা চালাবে। যখন আমার যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন হবে তখন সেই অর্থ তোমাদেরকে যোগান দিতে হবে, এবং তোমরা তোমাদের অধীনে যোদ্ধা প্রস্তুত করবা, সৈনিক প্রস্তুত করে রাখবা। যখন দরকার হবে বাদশা ডাক দিবে, তখন বলা ছিল তুমি 1000 যোদ্ধা দিবা, তুমি 100 যোদ্ধা দিবা, তুমি 1500 যোদ্ধা দিবা, তুমি 2000 যোদ্ধা জোগাড় করে দিবা। এভাবে যার যতটুকু জমি যে যতটুকু জমি নিয়েছে সে ততটুকু রাষ্ট্রের দায়িত্ব বহন করবে। সে যে বেশি জমি নিয়েছে সে বেশি যোদ্ধা দিবে, সে বাদশাকে খরচ বেশি দিবে। এভাবে
রাষ্ট্রের অর্থ যোগানের একটা পন্থা বাদশারা এইভাবে বের করে নিল। বুঝে আসছে কথা? তো এইভাবে বাদশা এখন রাষ্ট্র চালাইতেছে, কিন্তু রাষ্ট্র চলতেছে কাদের মাধ্যমে? ওই 100 জনের মাধ্যমেই, কিন্তু ওই ভূমি মালিকদের মাধ্যমে। এখন ভূমি মালিকরা তারা নিজস্ব বাহিনী তৈরি করতেছে, এবং ভূমি মালিক মনে করেন যে 100 বিঘা জমি নিছে, এরপরে সে আবার 50 বিঘা আরেকজনরে দিল, সে আবার তাকে বলে দিছে যে তোমারে 50 বিঘা দিলাম, তুমি তোমার অধীনে এতগুলো যোদ্ধা প্রস্তুত করো, এবং তুমি এতগুলা খরচ তুমি বছরে আমাকে দিবা, আমাকে এই দিবা। তো এখন ওই যে 100 জন যাদেরকে বাদশা দায়িত্ব দিয়ে দিলেন দেশের, তারা এখন যাদেরকে জমি দিচ্ছে তাদের সাথে তারা এখন বাদশার মতো বলে দিচ্ছে যে আমার যখন মেয়ের বিয়া হবে বা ছেলের বিয়া হবে, এই বিবাহের খরচ তোমাদের বহন করতে হবে। ওনার যখন কোথাও উনি সফরে যাবেন, তো ওই সফরের খরচ তাদের বহন করতে হবে, বা উনি যখন কোথাও শিকার করতে যাবেন, শিকারের খরচ তাদেরকে বহন করতে হবে। অর্থাৎ একজন বাদশার সাথে একজন প্রজার যে মুআমালা হয়, ওই 100 জন যাদেরকে নাকি ভূমি দেওয়া হলো, তারাও যাদেরকে জমি দিয়েছে তাদের সাথে এই মুআমালাই করবে। আবার তারা যাকে দিল 50 বিঘা, কথার কথা, সে আবার যখন ছোট জমিদারকে আরও কিছু দিবে, তখন তাদের মধ্যে আবার ওই একই ধরনের কী হবে? মুআমালা হবে। এভাবে একজনের সাথে আরেকজনের, রাজা বাদশাহ, রাজা বাদশাহ, রাজা প্রজা, রাজা এবং প্রজা, এভাবে চলতেছিল। একজন বড় রাজা আর একজন ছোট রাজা, এভাবে কি তারা দেশটাকে সিস্টেমের ভিতরে নিয়ে আসছিল। যেমন আমাদের দেশেও দেখবেন যে এরকমের কিছু নজির আমরা দেখতে পাই। যেমন মনে করেন পরিবহন সেক্টরে যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন এই পরিবহন সেক্টরটা নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগের কিছু নেতা খেতা। তারা হচ্ছে কি শ্রমিক লীগ, তারা শ্রমিক নেতা, তারা ধরেন এই পরিবহন সেক্টরটা নিয়ন্ত্রণ করে। ঢাকার সকল বাস তাদের নিয়ন্ত্রণে। তারা প্রত্যেকটা বাস থেকে, বাস মালিক থেকে চাঁদা নেয়। তো চাঁদা যে তারা নিচ্ছে, সুবিধাও দেয়। যে কোনো সময় সরকার একটা আইন করলো যে এই ধরনের বাস চলতে পারবে না, এখন এটা নিয়ে আন্দোলন করতে হবে, বাস ভাড়া বাড়াতে হবে, তেলের দাম বাড়ছে, এটা নিয়ে আন্দোলন করতে হবে। এই সব কিছু দেখে হচ্ছে তারা। সরকার এই যে পরিবহন সেক্টরটা নিয়ন্ত্রণ করবে, মাঝখানে কে আছে? এই সরকার দলীয় পরিবহন শ্রমিক, সরকার দলীয় পরিবহন লীগ বা পরিবহন দল আছে। এই দলটা সরকাররা তাদের মধ্যে মধ্যস্থতা করবে। যে এরা এই পরিবহনে যারা আছে, তারা পরিবহন মালিকদের থেকে একটা চাঁদা নিবে, তাদের সুযোগ সুবিধা দেখবে। আবার এরা সরকারকেও কিছু দিবে, সরকারও আবার এদের কথা শুনবে। তো বাসের দাম বাড়াবে, মূল্য বাড়াবে, বাসের ভাড়া বাড়াবে, বা লাইসেন্সের কোনো বিষয়, তো সরকার এদের সাথে কথা বলে এদের সুযোগ সুবিধাকে দেখবে। তো ওই রকম ওখানেও এরকম ছিল যে বাদশাহ ওই 100 জন যাদেরকে ভূমির মালিক বানিয়ে দিয়েছেন, তাদের সুযোগ সুবিধা দেখতেন, এবং তারা বাদশাহকে টাকা পয়সা দিত। এখন অনেক সময় বাদশার সাথে তাদের আবার যুদ্ধ হইতো বা মারামারি হইতো। কেন? যে তারা বাদশার কাছে অনেক সময় অনেক কিছু দাবি করে বসতো, বাদশাহ মানতেন, অনেক সময় মানতে পারতেন না, না মানলে যুদ্ধ হইতো, সংঘাত হইতো। এভাবে একটা সংঘাত অনেক সময় দেখা দিত।